নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আর মাত্র কয়েকদিন, তারপরেই আমরা 1 লক্ষ সদস্যের পরিবার হয়ে যাব। তাই যারা নিয়মিত গল্প শুনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি ঠিকই, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। শুনতে থাকুন আজকের গল্প, প্রদীপ চন্দের কলমে পাকরাশি সিরিজের গল্প উন্মোচন। বাস গিয়ে যখন টার্মিনাসে পৌঁছল, সময় তখন রাত 12:17। পাকরাশি, সুব্রত এবং শঙ্কর বিশ্বাস, যে নিজেকে ক্রিমিনাল জার্নালিস্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে, 3 জন বাস থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখল চারিদিক একেবারে শুনশান। দোকানপাট একটাও তো খোলা নেই, শুধুমাত্র একটা ভাতের হোটেল খোলা রয়েছে। বোধহয় শেষ বাসের অপেক্ষায় ছিল তারা। একটু পরে সেটার ঝাঁপও বন্ধ হয়ে যাবে। তারা 3 জন ছাড়া গুনে গুনে 4 জন মাত্র যাত্রী বাস থেকে নেমেছে। আরও 10 কিলোমিটার গেলে তবে মহুলগড়, সেখানেই যাচ্ছে তারা। মাসখানেক ধরে ওই গ্রামে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। প্রতিদিন মধ্যরাতে আমবাগানের ভিতর থেকে বিভিন্ন রকম চিৎকার শোনা যাচ্ছে। গ্রামবাসীদের ধারণা 5 বছর আগে ওই এলাকার নিখোঁজ হয়ে যাওয়া যুবক নির্যাসের আত্মাই নাকি মধ্যরাতে আমবাগানের ভিতর থেকে চিৎকার করে বলছে, আমি এখানেই আছি। বিশ্বাসের সহকর্মী রিজুর পৈতৃক ভিটে ওখানে আছে। এখন যদিও সেইখানে কেউ থাকে না, তার জ্যাঠতো দাদা বর্তমানে সেটা দেখাশোনা করে। নির্যাস ছিল রিজুর খুব কাছের বন্ধু। রিজুর কাছ থেকে ঘটনাটার কথা বিশ্বাস জানতে পারে। বিশ্বাসের অনুরোধেই এক প্রকার পাকরাশি এবং সুব্রত এই আত্মা রহস্যের সমাধান করতে সুদূর কলকাতা থেকে এখানে ছুটে এসেছে। জায়গাটা বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। যতদিন না রহস্যের সমাধান হয় ততদিন রিজুর বাড়িতেই তারা অতিথি হয়ে থাকবে। প্রত্যন্ত এলাকায় এই গভীর রাতে 10 কিলোমিটার পথ যাওয়ার জন্য কোনো যানবাহন যে পাওয়া যাবে না তা বলার অপেক্ষা রাখে না। রিজু এক্কা গাড়ির ব্যবস্থা করে রাখবে বলেই কথা ছিল, কিন্তু এখনো তো তার দেখা নেই। রাস্তার কুকুরগুলো ছাড়া সামনে পিছনে আর কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। দূর থেকে মাঝে মধ্যে শিয়ালের ডাক কানে আসছে বটে। রাস্তার ধারের পোস্টগুলোতে টিম টিম করে আলো জ্বলছে। সেই নিষ্প্রভ আলো আর চারদিকের ঘন অন্ধকার দুইয়ে মিলে সমগ্র এলাকাটায় যেন রহস্যের জাল বিছিয়ে রেখেছে। কেমন একটা গা ছমছমে পরিবেশ। কি হলো মিস্টার বিশ্বাস, আপনার একা কোথায়? আসার তো কথা ইওর অনার, এখনো কেন আসছে না সেটাই ভাবছি। না এলে কি করবেন? রিজু তো অমন ছেলে নয়, কথা যখন দিয়েছে ইওর অনার আসবে নিশ্চয়ই। ফোনও করতে পারছি না, এত রাতে সে কি আর জেগে আছে? পাকরাশি ঘড়ির দিকে তাকালো। 1:45 বাজে। চায়ের দোকান, ভাতের হোটেল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সারা তল্লাট মনে হচ্ছে ভূতের পুরী। দূর থেকে কি সব যেন বিচিত্র শব্দ কানে আসছে। এমন পরিবেশ অন্য যে কোনো মানুষের শিরদাঁড়া বেয়ে হিমস্রোত নামিয়ে আনার জন্য যথেষ্ট, কিন্তু এখনো সেই এক্কার কোনো দেখাই নেই। 1টা বেজে গেল। হোটেলের ভিতর থেকে নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। এক্কার আশা প্রায় ছেড়েই দিয়েছে তারা। কোথাও যে একটু বসে গল্প করতে করতে রাতটুকু কাটিয়ে দেবে তেমন কিছুও তো চোখে পড়ছে না। সিগারেট ধরিয়ে পাকরাশি পায়চারি করতে লাগলো। সুব্রত বলল, স্যার বলছিলাম রাস্তা থেকে নিচে নেমে ঘাসের উপরে বসে রাতটা কাটিয়ে দিলে হতো না? একদম নয় সুব্রত, জঙ্গল থেকে সাপ বেরিয়ে আসা বিচিত্র নয়। প্রায় রাত 1:15 বেজে যাওয়ার পর তারা নিশ্চিত হয়ে গেল এক্কা আজ আর আসবে না। বিশ্বাস রিজুর উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ গালাগালি করে মনের রাগ খানিকটা মিটিয়ে নিল।
কষ্ট যে সবার থেকে তারই বেশি হচ্ছে। ঠিক সেই সময় রাতের নিস্তব্ধতা ভেঙে ঘোড়ার পায়ের ছন্দময় ধ্বনি শোনা গেল। সকলে একেবারে সচকিত হলো। ধীরে ধীরে শব্দটা কাছে এগিয়ে আসতে লাগলো। তিনজনের চিন্তিত মুখে আবার হাসির রেখা ফুটে উঠল। 3 দিনের একনাগাড়ে বৃষ্টির পর যেমন একফালি রোদ কালো মেঘের আড়াল সরিয়ে উঁকি দেয়, ঠিক তেমন বিশ্বাস উত্তেজিত গলায় চিৎকার করে বলে উঠল, At last it's coming, Your Honor! মিনিট 3 মধ্যে একটা বাদামি ঘোড়ায় টানা এক্কা গাড়ি তাদের কাছে এসে থেমে গেল। মাথা মুখ কালো চাদরে ঢাকা গাড়োয়ান চাবুক হাতে চালকের আসনে বসে আছে। একই অস্পষ্ট আলো, তার উপর চাদরে ঢাকা। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, চোখ দুটো শুধু দেখা গেল অন্ধকারে। সে দুটো যেন জ্বলছে, নিশ্চল পাথরের মূর্তির মতো। সে শুধু বসে আছে, মুখে কোনো কথা নেই। ওসব দেখার তখন কারো সত্যিই সময় নেই। সকলেই গাড়িতে উঠে বসতে পারলে বাঁচে। একটুও সময় নষ্ট না করে হুড়মুড় করে 3 জন গাড়িতে উঠে বসে পড়ল। পরক্ষণেই টকবক করে ঘোড়া ছুটতে শুরু করে দিল। বিশ্বাস আওয়াজ করে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। স্বস্তির নিঃশ্বাস। এতক্ষণ যেন তার বুকের মধ্যে সেটা আটকে ছিল। ফাঁকা রাস্তা, দুরন্ত গতিতে ছুটছে এক্কা গাড়ি। মনে হচ্ছে যেন পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে চলেছে তারা। 10 কিলোমিটার রাস্তা চোখের নিমেষে পার হয়ে গেল। মিনিট 10 কি 12 হয়েছে দৌড় থামিয়ে ঘোড়া হুট করে দাঁড়িয়ে পড়ল। ঠিক তারপরেই মনে হলো দূর থেকে কি যেন বলছে, মেহুলগড় এসে গেছে, নামতে হবে। খুব আশ্চর্য লাগলো সে শব্দ শুনে। গাড়োয়ান তো হাত ছোঁয়া দূরত্বে বসে আছে, কিন্তু কথাটা যেন কিছুটা দূর থেকে ভেসে আসছে। তাও আবার গাড়োয়ান বসে আছে গাড়ির সামনের দিকে, কিন্তু আওয়াজটা গাড়ির পিছন দিক থেকে এলো। বিশ্বাস বিস্মিত হয়ে ভীত স্বরে বলল, কথাটাকে বললো ইওর অনার? কোন কথাটা? এইমাত্র কে যেন বললো মহুলগড় এসে গেছে। এইখানে আর কে আছে? দেখছেন না আশেপাশে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। বললে গাড়োয়ানি বলেছে। মোটেই না ইওর অনার, আওয়াজটা কি গাড়ির পিছন থেকে এলো বলে মনে হলো। এতক্ষণ চুপ করে থাকার পর এবারে সুব্রত বলল, মিস্টার বিশ্বাস, ওই বিষয়টা নিয়ে পরে কথা বলা যাবে। এখন তাড়াতাড়ি নেমে পড়ুন। ঘোড়া যদি আবার ছুটতে শুরু করে দেয় তাহলে সোজা পাটনা পৌঁছে যাবেন। এরপর তড়ি ঘড়ি তারা নেমে পড়ল। ঘোড়া আবার ছুটতে শুরু করে দিল এবং 1 মিনিটের মধ্যে অন্ধকারে একেবারে মিলিয়ে গেল। গভীর রাত, সারা গ্রাম ঘুমিয়ে রয়েছে। অচেনা জায়গা, রাস্তাঘাট কিছুই তাদের চেনা নেই। রিজুর বাড়ি পৌঁছবে কিভাবে? দিনের বেলা হলে মানুষজনকে জিজ্ঞাসা করে যাওয়া যেত, কিন্তু এখন উপায়। গ্রামে পৌঁছেও সমস্যার কোনো সুরাহা হলো না। যেমনটি ছিল তেমনই রয়ে গেল। এবারে সত্যিই টনক নড়ল 3 জনের। সুব্রত বলল, যে গাড়ি চড়ে এখানে এসে পৌঁছালাম তাকেই রিজুর পাঠানো গাড়ি? বেশ গড়বড় লাগছে। ওটা মোটেই সেই গাড়ি ছিল না। আমার স্থির বিশ্বাস ওটা ভূতের গাড়ি ছিল। না হলে আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে ওভাবে চলে গেল কেন? ভূত ভবিষ্যতের আলোচনা বাদ দিয়ে এখন কি করা যায় সেটাই বরং ভাবুন মিস্টার বিশ্বাস। একটা কাজ করলে হয় না ইওর অনার? কোনো একটা বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করি। পাকরাশি হাত ঘড়ি দেখে নিয়ে বলল, রাত্রি 2টো বেজেছে সবে। এখন যদি কোনো বাড়িতে ঢুকে ডাকাডাকি করতে যান তাহলে নির্ঘাত ভূত ভেবে নয়তো চোর ভেবে তাড়া করবে। গভীর রাতে অচেনা জায়গায় 3 জন তখন রীতিমতো বিপাকে। কোনো সমাধান মাথায় আসছে না কারো। ঠিক সেই সময় একজন মানুষকে গান গাইতে গাইতে সেদিকে আসতে দেখা গেল। সম্ভবত কোনো মাতাল হবে। সে যাই হোক, অন্তত একজন মানুষের তো দেখা মিলল। যদি সে বাতলে দিতে পারে রিজুর বাড়ির যাওয়ার পথ, তাহলে তো ভালোই হয়। অন্ধকারে একটা দেশলাই কাঠির আলো কিছুটা হলেও অন্ধকার দূর করতে পারে। লোকটা একেবারে কাছে এসে গেছে। তার পা টলছে। যা ভাবা হয়েছিল তাই।
প্রচুর মদ্যপান করেছে সে। বিশ্বাস তাকে জিজ্ঞাসা করল, ও ভাই, রিজু ঘটকের বাড়িটা কোথায় বলতে পারো? খুব বারে, তবে একটা শর্ত আছে। আগে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। পাখিদের দেশ নেই কেন? মেঘেদের দেশ বিদেশে যেতে পাসপোর্ট লাগে না কেন? কিন্তু আমার বেলায় পাসপোর্ট দিকাও কেন বাবা? উত্তর দিন। Your time start now. বলে লোকটা হাসতে হাসতে চলে গেল। বিশ্বাস বলল, বেটা মাতাল আবার বদ্ধ পাগল। তা সে মাতাল হোক বা পাগল, তার প্রশ্নগুলোর কিন্তু ওজন আছে। লোকটা চলে যাওয়ার ঠিক পরে পরেই যেদিকে সে গেল সেদিক থেকে একটা ছায়ামূর্তিকে এগিয়ে আসতে দেখা গেল। কিছুটা সামনে আসতে বোঝা গেল তার ঊর্ধ্বাঙ্গ কালো চাদরে ঢাকা, তার মুখ দেখা যাচ্ছে না। এসে থেকে নানা বিচিত্র ঘটনা ঘটে চলেছে। মধ্যরাতের এই সব ঘটনার সম্মুখীন হলে যে কোনো কেউ যে সন্ত্রস্ত হয়ে পড়ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার কি রিজু ঘটকের বাড়ি খুঁজছেন? মোটামুটি হাত চারেক দূরত্বের মধ্যে এসে সেই ছায়ামূর্তি এই কথা বলল। আশ্চর্য ব্যাপার, সে কথা ওই ছায়ামূর্তি জানল কিভাবে? বিশ্বাসের মনে হলো ওই ছায়ামূর্তি নিশ্চয়ই কোনো ভূত। চেনা নেই জানা নেই এসেই কি করে বলে দিল আমরা রিজুর বাড়ি যাব। কিন্তু সে ভয় পেল না। বেশ কিছু ভূতের গল্পে সে পড়েছে অনেক সময় ভূত মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। এই মুহূর্তে রিজুর বাড়ি পৌঁছানো সবচেয়ে বেশি দরকার, তা মানুষের দেখানো পথেই হোক বা ভূতের দেখানো পথে। রিজুর বাড়ির সন্ধান পাওয়াটাই জরুরি তখন। কিঞ্চিত কাঁপা কাঁপা গলায় সে উত্তর দিল, হ্যাঁ, আপনি যদি দেখিয়ে দিতেন তো খুব উপকার হতো। আসুন, আমার সঙ্গে আসুন। বলে লম্বা লম্বা পা ফেলে ছায়ামূর্তি এগিয়ে যেতে লাগলো। তিনজন কোনো কথা না বলে তাকে চুপচাপ অনুসরণ করল। মিনিট 3 হাঁটার পর একটা বাগান বাড়ির সামনে ছায়ামূর্তিটি দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, গেট দিয়ে ভেতরে ঢুকে যান, গেট ঠেলা দিলেই খুলে যাবে। এরপর আর এক মুহূর্ত সে কিছুতেই দাঁড়ালো না। লম্বা লম্বা পা ফেলে অন্ধকারে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। বিশ্বাস বলল, যাক বাবা, বাঁচা গেল। জয় ভূত বাবাজির জয়। বিশ্বাসের কাণ্ড কারখানা দেখে পাকরাশি এবং সুব্রত না হেসে পারল না। সত্যি ঠেলা দিতে গেটটা খুলে গেল। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে কিছুটা দূরে একটা পাকা বাড়ি চোখে পড়ল। অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছিল না। বাড়ির সামনে টিম টিম করে একটা আলো জ্বলছিল বলে সেটা নজরে এলো, না হলে আশেপাশের সবকিছুর মতো অন্ধকারে ওটাও দেখা যেত না। কাছে গিয়ে দেখা গেল বাড়ির সদর দরজার উপর শ্বেত পাথরের ফলকে বড় বড় করে লেখা শান্তি নিবাস, আর মূল দরজায় তালা ঝুলছে। তার মানে এই বাড়ির ভিতর কেউ নেই। সমস্যার পর সমস্যা, সমস্যা যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। তিনজন নিজের নিজের মোবাইল ফোন বের করে টর্চ জ্বালিয়ে চারদিকে আলো ফেলে একবার দেখার চেষ্টা করলো যদি আর কোনো ঘর আশেপাশে দেখা যায়। একপাশে একটা আউট হাউস আবছা মতো নজরে পড়ল বটে, সেদিকেই এগিয়ে গেল তিনজন। দরজা ভেতর থেকে বন্ধ। জোরে কয়েকবার ধাক্কা দিতে ভেতর থেকে ঘুম জড়ানো গলায় একজন বলল, কে? বিশ্বাস অবশ্য তার বাজখাই গলায় চিৎকার করে বলল, রিজুর বন্ধু, দরজাটা খুলে একবার বাইরে আসুন। এবার ভেতর থেকে আওয়াজ এলো, দাঁড়ান দাদা, আসছি। প্রায় সঙ্গে সঙ্গেই একজন বছর 40-এর কাছাকাছি বয়সী লোক বাইরে বেরিয়ে এসে বলল, এত দেরি হলো আপনাদের? রাত 1:30 পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করে সবে একটু চোখটা বুজেছিলাম। কি করব, আপনার একা গাড়ি তো এলো অনেক দেরি করে, তারপর রাস্তায় ছেড়ে দিয়ে সে চলে গেল। বাড়ি চিনি না, আসবো কি করে? সে কি কথা? ওর তো এই গেট পর্যন্ত নিয়ে আসার কথা। সকাল হোক, গিয়ে কড়া ধমক দিয়ে আসবো। যাই হোক, চলুন, আপনাদের সব ঘর বিছানা সব পরিষ্কার করে রাখা আছে, গিয়ে বিশ্রাম করুন।
সারাদিন নিশ্চয়ই অনেক ধকল গেছে, সেই কত দূর থেকে এসেছেন। কাল সকালে কথা হবে। তালা খুলে মূল দরজা দিয়ে ভিতরে ঢুকে একটি বড় ঘরে তিনজনকে নিয়ে গেল লোকটি। পাকরাশি বলল, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম শ্রীকান্ত মোহলানবিশ। রিজু আমার খুড়তুতো ভাই। আপনারা শুয়ে পড়ুন, বোতলে জল রাখা আছে, কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন। পরের দিন সকাল। আগের রাতে ঘুমোতে অনেক দেরি হয়েছে, তাই 7 সকালে কেউই বিছানা ছাড়তে পারেনি। 7টার সময় দরজায় টোকা পড়ল। পাকরাশির ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে, বাকি দুজন তখনও নাক ডাকছে। উঠে গিয়ে দরজা খুলে দেখল শ্রীকান্তবাবু দাঁড়িয়ে আছেন। রাতে ভালো ঘুম হয়েছিল? হয়েছিল, খারাপ না। আপনাদের কি এখন ব্রেকফাস্ট দেওয়া হবে? আধ ঘন্টা পরে দিন, এখনো ওরা ঘুমাচ্ছে। সকাল 8টায় সবার ব্রেকফাস্ট ছাড়া হয়ে গেল। তারপর যে কাজে মহুলগড় আসা, তিনজন তারই পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক সেই সময় শ্রীকান্ত ঘরে ঢুকে চমকে দেবার মতো একটা তথ্য দিল। তাদের নিয়ে আসার জন্য একটা এক্কা গাড়ি যে যাওয়ার কথা ছিল, কাল রাতে সেটা যেতে পারেনি। তার গাড়ির একটি চাকা নাকি ভেঙে গিয়েছিল। তাহলে তাদের কে নিয়ে এলো? এটাই তখন তাদের কাছে একেবারে লাখ টাকার প্রশ্ন। বিশ্বাস বলল, আমি গত রাত থেকে একটা কথাই বলে আসছি, ওটা ভূতের গাড়ি ছিল। আমার কথায় কেউ গুরুত্বই দিল না। এখন এখন হলো তো প্রমাণ। এই জন্যই বলে গরিবের কথা বাসি হলে কাজে লাগে। সুব্রত ফুট কেটে বলল, আপনি গরিব? তাহলে তো হিমালয়কে টিলা বলতে হয়। ভূত হোক বা মানুষ, নির্বিঘ্নে যখন পৌঁছে গেছি, ওই টপিক এখন তোলা থাক। আমাদের যেটা আশু কাজ তা হলো এখানে যা যা ঘটছে সেই গল্পটা শ্রীকান্তবাবুর মুখ থেকে শুনে নেওয়া। হ্যাঁ, বলুন না কি জানতে চান। এখানে ভূতের উপদ্রব হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটা আসলে কি আমাদের বলুন তো একটু। এক সময় এখানকার জমিদার ছিল মুখার্জিরা। এই গ্রামসহ পার্শ্ববর্তী 5 গ্রামের প্রায় সকল জমি ছিল ওই পরিবারটির মালিকানায়। সেই মুখার্জি পরিবারের বর্তমান উত্তরাধিকারী নির্মাল্য মুখার্জির 3 মেয়ে ও 1 ছেলে। ছেলে নির্যাস মুখার্জি সবার ছোট। মেয়েদের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছিল। ছোট মেয়ের বিয়ে হয়ে যাওয়ার বছর 2 পর ছেলে নির্যাসের বিয়ে দেন তিনি। বিয়ের 6 মাস পর হঠাৎ করেই একদিন সে নিখোঁজ হয়ে যায়। শ্রীকান্তকে থামিয়ে পাকরাশি জিজ্ঞেস করল, সেটা কতদিন আগের ঘটনা? বছর 5 হয়ে গেছে বইকি। নির্যাসের বিয়েটা কিভাবে হয়েছিল? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। নির্মাল্য কাকাবাবু নিজে পছন্দ করে ছেলের বউ ঘরে এনেছিলেন। নির্যাসের মত ছিল এই বিয়েতে? অমত থাকার মতো কোনো কথা তো কানে আসেনি। বিয়ের আগে অন্য কোনো মেয়ের সঙ্গে কি নির্যাসের সম্পর্ক ছিল? তা ঠিক বলতে পারবো না। তার মানে থাকতে পারে, যা আপনি হয়তো জানেন না, কি তাই তো? হ্যাঁ, ওই সেটাই। বেশ, তারপর কি হলো বলে যান প্লিজ। পুলিশ অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পেল না। ছেলের শোকে বাবা নির্মাল্য ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে পড়লেন। বছরখানেক ওই অবস্থায় থেকে তিনি মারা যান। মা সাথী দেবীও সেই যে শয্যাশায়ী হলেন, এখনও সুস্থ হয়ে উঠতে পারলেন না। শ্রীকান্তকে আবার থামিয়ে পাকরাশি প্রশ্ন করল, নিখোঁজ হওয়ার সময় নির্যাসের বয়স কত ছিল? 28-29 হবে। তারপর? সেই ঘটনার পর সময়ের সঙ্গে সঙ্গে নির্যাসের কথা সকলে প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু মাস 2 ধরে সে আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভূঁইয়াদের বাড়ি সংলগ্ন আমবাগান থেকে মধ্যরাতে তার গলা শোনা যাচ্ছে। গভীর রাতে সে চিৎকার করে বলে সে আছে, ওখানেই আছে। গ্রামের লোকের ধারণা নির্যাসের আত্মা ফিরে এসেছে, সে কিছু বলতে চাইছে। ওই কথা যে নির্যাস বলছে তা কি করে বোঝা যাচ্ছে?
এই গ্রামেই সে জন্মেছে, এখানেই বড় হয়েছে, সকলেই চেনে তার গলা। বুঝেছি। আচ্ছা, ওর স্ত্রী এখন কোথায় থাকেন? ওর স্ত্রী আলোলিকা রামপুরহাটের মেয়ে। মহা ধুমধাম করে নির্যাসের সঙ্গে ওর বিয়ে হয়। কিন্তু কি দুর্ভাগ্য মেয়েটার, 6 মাস যেতে না যেতেই অমন দুর্ঘটনা। ওই ঘটনায় খুব ভেঙে পড়েছিল মেয়েটা। এরপর 6 মাস সে ওই বাড়িতেই শাশুড়ি মায়ের সঙ্গে ছিল। প্রতিদিন থানায় গিয়ে একবার করে খোঁজ নিয়ে আসতো কোনো সন্ধান পাওয়া গেল কিনা। তারপর পুলিশ যখন সব আশা ছেড়ে দিল, তখন ও বাপের বাড়ি চলে গিয়েছিল। মাঝে মাঝে এসে অবশ্য শাশুড়ির খবর নিয়ে যেত, কিন্তু সময় গড়াতে আস্তে আস্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্যাসের কি কোনো শত্রু ছিল? ওর শত্রুর শেষ ছিল না। অত্যন্ত সৎ, নির্ভীক ও প্রতিবাদী ছিল নির্যাস। পেশায় সাংবাদিক হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক বহু কাজের সঙ্গে ও যুক্ত ছিল। এই অঞ্চলের নানা দুর্নীতি নিয়ে আর্টিকেল লিখত বিভিন্ন পত্রপত্রিকায়। সীমান্ত চোরাচালান, হিউম্যান ট্রাফিকিং, ক্যাটেল স্মাগলিং, পাথর ও কয়লা মাফিয়াদের বিরুদ্ধে ওর লেখা তথ্য সমৃদ্ধ প্রতিবেদন জনমানসে তুমুল আলোড়ন সৃষ্টি করত, প্রশাসনের টনক নড়িয়ে দিত। অনেকেরই মুখোশও খুলে দিয়েছিল। রামপুরহাট থেকে প্রকাশিত ভোরের বার্তা ছাড়াও কলকাতার কয়েকটি নামী সংবাদপত্রে নিয়মিত ছাপা হতো সেই সব প্রতিবেদন। স্বভাবতই ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা থেকে মাফিয়াদের প্রধান টার্গেট হয়ে গিয়েছিল। অনেকবার প্রাণঘাতী হামলাও হয়েছিল ওর উপর, কিন্তু প্রতিবারই অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না, হারিয়ে গেল চিরতরে। ধন্যবাদ, অনেক তথ্যই আপনার কাছে পাওয়া গেল। একবার সাথী দেবীর সঙ্গে দেখা করতে হবে। আর আপনি একটা টর্চের বন্দোবস্ত করে রাখবেন তো। যখন যাবেন বলবেন, আমি পৌঁছে দিয়ে আসবো। নিশ্চয়ই। বেলা 10টা। শ্রীকান্তকে অনুসরণ করে 3 জন গিয়ে পৌঁছল মুখার্জিদের বাড়ি। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। পুরনো জমিদার বাড়িগুলো যেমন দেখতে হয়, ঠিক তেমনই থামওলা দোতলা বাড়ি, লাল রং করা। দেখে মনে হচ্ছে যেন বেশ কয়েক বছর তাতে রঙের প্রলেপই পড়েনি। অনেকটা জমির উপর বাড়ি। একসময় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকলেও বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। যে কেউ ইচ্ছে করলেই ভিতরে ঢুকে পড়তে পারে। বাড়ির সামনের কিছুটা অংশ বাদ দিয়ে বাকি জমি আগাছার জঙ্গলে ভরে গেছে। বাড়ির লাগোয়া বিশাল আমবাগান, প্রায় 100 খানেক আম গাছ রয়েছে বাগানটিতে। হাট করে খোলা গেট দিয়ে ভেতরে ঢোকার মুখে একজন লোককে দেখতে পাওয়া গেল, যার বয়স আন্দাজ 40 থেকে 45-এর মধ্যেই হবে। লম্বা এবং তামাটে গায়ের রং, মুখ চোখ এবং শরীরের গঠন দেখে মনে হলো অবাঙালি বিহারি হবে সে। শ্রীকান্ত তাকে বলল, এনারা কলকাতা থেকে এসেছেন, কর্তামায়ের সঙ্গে দেখা করতে চান। ভিতরে আসুন। শ্রীকান্ত ফিরে এলো। লোকটি তাদের নিয়ে গেল অন্দরমহলে। একটি বিশাল ঘরে পালঙ্ক শুয়েছিলেন সাথী দেবী। লোকটি সেই ঘরে তাদের নিয়ে গেল। সাথী দেবীর বয়স 60-এর কিছু বেশি হবে। মাথার চুল এবং গায়ের রং ধপধপে সাদা, শীর্ণকায় দেহ। একসময় তিনি যে ভীষণ সুন্দরী ছিলেন তা তার মুখ চোখ দেখেই বোঝা যায়। পুত্র শোকে শয্যাশায়ী হয়ে পড়ায় বয়সের তুলনায় তাকে বেশি বয়স্ক মনে হচ্ছিল। লোকটি সাথী দেবীর কাছে গিয়ে বলল, কর্তামা, এই 3 জন ভদ্রলোক কলকাতা থেকে আসিয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। ওনাদের বসতে দাও শিবচরণ। শুয়ে থাকা অবস্থায় সাথী দেবী বললেন। ঘরের এক কোণে কয়েকটি চেয়ার রাখা ছিল, সেখান থেকে 3টি চেয়ার টেনে এনে তাদের বসতে বলল শিবচরণ। সাথী দেবী উঠে বসতে যাচ্ছিলেন, পাকরাশি বাধা দিয়ে বলল, আপনাকে উঠতে হবে না, আপনি শুয়ে থেকেই কথা বলুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার কাছে কি প্রয়োজনে এসেছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে
আমরা আপনার ছেলেকে খুঁজে দেখতে পারি। খুঁজে আর কি হবে বাবা, ও আর ফিরবে না, খোঁজাটাই সার হবে। কতদিন হয়ে গেল খোকার মুখটা দেখি না। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। শিবচরণ ছুটে এসে তাকে শান্ত করল। খানিকটা শান্ত হওয়ার পর তিনি বললেন, বলো বাবা, কি জানতে চাও আমার কাছে? আচ্ছা, ঠিক কিভাবে এবং কখন বুঝতে পারলেন যে নির্যাসবাবু নিখোঁজ হয়েছেন? আমার স্বামী ও আমরা দুজনেই ইনসমনিয়ার রোগী। রাতে ঘুম আসে না, তাই ওষুধ খেয়ে প্রতিদিন ঘুমোতে হয়। রাত 8টায় ডিনার করে 9টায় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া আমাদের রোজকার রুটিন। সেদিনও তার অন্যথা হয়নি। খোকার ফিরতে প্রতিদিনই রাত হতো। পরের দিন সকালে বৌমা এসে জানালো আগের দিন খোকা বাড়ি ফেরেনি। ফোনেও পাওয়া যাচ্ছে না, সুইচ অফ বলছে। এইরকম কোনো দিন হয় না। দেরি হলেও সে রাতে বাড়ি ফিরে আসতোই। সকলে চিন্তায় পড়ে গেলাম। ওর শত্রুর অভাব ছিল না। নানা কুচিন্তা মাথায় আসতে লাগলো। বৌমা আর উনি দুজন মিলে সারাদিন খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না। শেষে দুজনে থানায় গেলেন মিসিং ডায়েরি করার জন্য। পুলিশ হন্যে হয়ে খুঁজেও কোনো হদিশ পেল না তার। শেষমেশ ওরা হাল ছেড়ে দিল। আপনাদের আমবাগানের ভিতর থেকে মধ্যরাতে কিসব চিৎকার শোনা যাচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? সাথী দেবী কিছুক্ষণ বিস্ময়ে ভরা দৃষ্টিতে পাকরাশির দিকে তাকিয়ে রইলেন, যেন এই প্রথম শুনলেন কথাটা। তারপর বললেন, চিৎকার আমবাগানের ভিতর? কে বলল আপনাকে? পাকরাশি বুঝতে পারল এই বিষয়টা সাথী দেবীকে কেউ এখনো পর্যন্ত জানায়নি, তাই তিনি কিছুই জানেন না। আর গভীর রাতে তার পক্ষে জেগে থাকাও সম্ভব নয়, তা একটু আগেই তিনি জানিয়েছেন। তাই ওই প্রসঙ্গে আর না এগিয়ে সাথী দেবীর অনুমতি নিয়ে তারা বেরিয়ে এলো মুখার্জি বাড়ি থেকে। বাইরে এসে সুব্রত বলল, কি বুঝলেন স্যার? নির্যশবাবু কি স্বেচ্ছায় আত্মগোপন করে আছেন নাকি তিনি খুন হয়েছেন? ইটস টু আর্লি টু সে। দেখা যাক আগে কি তথ্য উঠে আসে। তবে স্বেচ্ছায় আত্মগোপন করে থাকার সম্ভাবনা খুবই কম। এতদিন হয়ে গেছে, এখন কি আর কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যাবে? ইতিমধ্যেই সব নষ্ট হয়ে গেছে বলেই আমার ধারণা। চেষ্টা করে তো দেখা যাক। একটা মানুষ তো আর হাওয়ায় উড়ে যেতে পারে না। বেঁচে থাকলে যেখানেই থাকুক খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই। আর যদি খুন হয়ে গিয়ে থাকেন, সেক্ষেত্রে তার ডেড বডি নিশ্চয়ই কোথাও ঠিকানা লাগানো হয়েছিল, সেটা খুঁজে বের করতে হবে। সেই সময় পুলিশ কি আর চেষ্টা করেনি? কিন্তু তারা তো কিছুই খুঁজে পায়নি। তারা পায়নি বলেই তো আমাদের পেতে হবে, তাই না? তথ্য প্রমাণ তাহলে পাবেন ভাবছেন? নিশ্চয়ই পাবো। পুলিশ সেই সময় যেসব তথ্য সংগ্রহ করেছিল সেগুলো ঘেঁটে একবার দেখতে হবে। কোথায় ওরা লিঙ্ক মিস করেছে সেটা পরীক্ষা করতে হবে। 5 বছর, ইটস আ ভেরি লং টাইম। মৃতদেহ কি খুঁজে পাওয়া যাবে? কাজটা কিন্তু খুবই শক্ত এবং দুরূহ। দুরূহ ঠিকই, কিন্তু অসম্ভব নয়। আর তুমি তো জানোই আমাদের অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। ঠিক কথা স্যার। তাহলে কোথা থেকে শুরু করবেন বলে ভাবছেন? আমবাগান থেকে। আজই মধ্যরাতে সেখানে হানা দিতে হবে। কি হচ্ছে সেখানে তা খতিয়ে দেখতে হবে। গভীর রাত, আমবাগান মানেই সেই আত্মা, ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা। বিশ্বাসের সত্যি বলতে হজম হলো না বিষয়টা, তাই এতক্ষণ চুপ করে থাকার পর প্রথম সেই মুখ খুলল। ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাবে না ইয়োর অনার?
ওই সময় আমবাগানে অশরীরী আত্মার আনাগোনা থাকে, ওদের ঘাঁটাতে যাওয়া কি ঠিক হবে? না ঘাঁটিয়ে উপায় কি মিস্টার বিশ্বাস? আমাদের কাছে এখন ওই আত্মাই হচ্ছে সব রহস্যের একমাত্র চাবি। আত্মা যা জানতে চায় তা তো সে চিৎকার করেই জানাচ্ছে বলে শুনেছি। মিছিমিছি কাছে গিয়ে বিপদ ডেকে আনা কেন ইয়োর অনার? আপনাদের এইসব কাজ কারবারে আমার একেবারেই সাই নেই। ভূত প্রেতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে খামোখা কোনো অঘটন ঘটিয়ে ফেলার কোনো মানে হয়? হ্যাঁ, কোনো মানে হয়? ভয় পেলে আপনার যাওয়া দরকার নেই। মান্যবর সুব্রতবাবু, সাহস ভালো কিন্তু দুঃসাহস নয়। ওদের নিয়ে বাড়াবাড়ি আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। জবাবে সুব্রত একটু ঠেস দিয়ে বলল, কি আর করা যাবে বলুন, আমাদের কাজটাই যে তাই। ভূতের ভয় মাথায় পুষে আপনি মশাই যে কি করে সাংবাদিকতা করেন আমার মাথায় ঢুকছে না। বিশ্বাস প্রতিবাদ করে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বিতর্ক থামাতে পাকরাশিকে হস্তক্ষেপ করতেই হলো। সে বলল, মিস্টার বিশ্বাস, আপনি বিচলিত হবেন না। ভূত আপনার কিছুই করতে পারবে না। তাছাড়া ভূত দেখতেই তো আপনি এত দূরে দৌড়ে এসেছেন নাকি? কথা বলতে বলতে তারা শান্তিনিবাসের কাছে চলে এসেছে। তখন মুখার্জি বাড়ি থেকে শান্তিনিবাস আসতে হেঁটে মিনিট 3 লাগে। বিতর্ক আপাতত স্থগিত রেখে তারা বাড়ির ভিতরে প্রবেশ করল। ঘরে ঢুকে অবধি বিশ্বাস গোমড়া মুখ করে বসে রইল। তার কথায় কেউ গুরুত্ব না দেওয়ায় সে রীতিমতো ক্ষুব্ধ। তখন তাকে সহজ করার জন্য পাকরাশি কিছুটা রসিকতা করে বলল, মিস্টার বিশ্বাস, আপনি কখনো ভূত দেখেছেন? একই রকম মুখের ভঙ্গি বজায় রেখে সে বলল, না, দেখিনি। তার মানে এটা নয় যে ভূত নেই। যে জিনিস আপনি কখনো দেখেননি তার উপর অমন অগাধ বিশ্বাস কিভাবে হলো আপনার? আমি দেখিনি বলেই তো এটা প্রমাণিত হয় না যে সেটা নেই। ঠিক আছে, এখনকার মতো আপনার বক্তব্য মেনে নেওয়া হলো। আজ রাতেই প্রমাণ হয়ে যাবে ভূত আসলে দেখতে কেমন, কি অভিপ্রায় সে আমবাগানে এসেছে এবং সে কি জানতে চায়। আপনি যদি আমাদের সঙ্গী হন তাহলে আপনিও তার সাক্ষী থাকতে পারবেন। সেই বিরল অভিজ্ঞতার সাক্ষী হওয়ার সুযোগ কি আপনি হেলায় হারাতে চাইবেন? বিশ্বাস কোনো কথা বলল না, গুম মেরে বসে রইল। সুব্রত সেই সুযোগ আর ছাড়বে কেন? সে উল্টো দিক দিয়ে খোঁচা দিয়ে বলল, কি মশাই, যাবেন তো ভূত দেখতে? কিছুটা ক্ষিপ্ত হয়েই বিশ্বাস বলল, মান্যবর সুব্রতবাবু, আপনি কিন্তু আমাকে উত্তেজিত করছেন। আমি দুঃখিত, আপনাদের সঙ্গে মধ্যরাতে ওই আমবাগানে যেতে পারছি না। চোখের ইশারায় পাকরাশি সুব্রতকে থামতে বলল। ফলে কেউই আর বিষয়টা নিয়ে কোনো কথা বলল না। এমনকি সন্ধ্যা পর্যন্ত রাতের অভিযান নিয়ে আর কোনো আলোচনাই হলো না। ও ব্যাপারে যা চিন্তা এবং পরিকল্পনা করার তা বরং পাকরাশি মনে মনে রাখল। দুপুরের খাওয়ার পর সুব্রত এবং বিশ্বাস দুজনেই ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে বিকাল 4টে নাগাদ পাকরাশি কিন্তু বেরিয়ে পড়েছে। ফিরল সেই সন্ধে পার করে। বিশ্বাস এবং সুব্রত অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তাকে ঘরে ঢুকতে দেখে বিশ্বাস জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন ইয়োর অনার? এই তো গ্রামে একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্রায় পুরো গ্রামটাই ঘুরে দেখলাম। বেশিরভাগই গরিব প্রান্তিক মানুষের বাস। যে 2-4টি অট্টালিকা চোখে পড়ল তার আসল মালিকরা কেউই এখন এই বাড়িগুলোতে থাকেন না। সেগুলো অন্যেরা দেখাশোনা করেন। নির্যাসের নিখোঁজ হওয়ার সঙ্গে এই গ্রামের কারোর কোনো যোগাযোগ থাকতে পারে বলে আমার মনে হলো না। আই এম সরি ইয়োর অনার। বিশ্বাসের কথা বলার ভঙ্গি এবং মুখের অভিব্যক্তি দেখে মনে হলো সে অনুতপ্ত। বাট হোয়াই? সকালে ওভাবে রিয়্যাক্ট করা আমার উচিত হয়নি। আপনি আপনার বিশ্বাস ও ভয় ব্যক্ত করেছেন। সে অধিকার প্রত্যেক ব্যক্তি মানুষের মতো আপনারও আছে। এতে দোষের তো কিছু নেই। তাহলেও আমি সরি। আজ রাতের অভিযানে আমি আপনাদের সঙ্গী হতে চাই। এই কথা শুনে সুব্রত মুচকি হাসল আর পাকরাশি বলল, বাহ, সে তো খুব আনন্দের কথা। সুব্রত ফিক করে হেসে মাঝখানে ফোড়ন কাটল। আপনি সঙ্গে থাকলে বরাবরের মতো দলের ওজন অনেকটাই বেড়ে যাবে। মান্যবর সুব্রতবাবু, আপনি কি আমার শরীরের প্রতি ইঙ্গিত করলেন? মোটেই না, মোটেই না। আপনার মতো একজন হেভিওয়েট মানুষ সঙ্গে থাকলে দলের ওজন বাড়বে, সেটাই বলছিলাম আর কি। মান্যবর সুব্রতবাবু, আক্ষরিক অর্থে হেভিওয়েট বলতে যা বোঝায় আমি মোটেও তা নয়। সুতরাং আপনি যে আমাকে মোটা বলে কটাক্ষ করছেন তা কিন্তু আমি ভালোই বুঝতে পারছি।
মোটেই না বাট 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 ইফ ইউ থিঙ্ক সো আই এম সরি। সুব্রত এবং বিশ্বাস একসঙ্গে থাকলে অবধারিতভাবে টম অ্যান্ড জেরি শো শুরু হয়ে যায়। এটা আর নতুন কি, দুজনের খুনসুটির থেকে পাকরাশি তখন নিজেকে দূরে সরিয়ে রাখে। তাই সে সিগারেট ধরিয়ে পায়চারি করতে করতে বারান্দায় বেরিয়ে গেল। আমবাগান অভিযানে বেরোনোর জন্য তিনজন একেবারে তৈরি। বিশ্বাসের বুকের ভিতরটা যে রীতিমতো ঢিপ ঢিপ করছে তা তার মুখ দেখে অনুমান করতে একটু অসুবিধে হচ্ছে না। সুব্রত তাতে খুবই মজা পাচ্ছে, কিন্তু পাকরাশির কড়া নির্দেশে সে তা প্রকাশ করতে পারছে না। শ্রীকান্ত ভূত দেখার উৎসাহে একটা বড় টর্চ হাতে নিয়ে তাদের সঙ্গী হতে উপরে চলে গেছে। আর দেরি না করে চারজন বেরিয়ে পড়ল। এই পর্যন্ত আত্মার চিৎকার মোটামুটি রাত 12:30 নাগাদ শুনতে পাওয়া গেছে। সেই সময়ের আগে গিয়ে তাদের পজিশন নিতে হবে। মিনিট 3 পথ, তাই কোনো চাপই নেই। সময়ের অনেক আগেই তারা পৌঁছে যাবে। বিশ্বাসকে সমানে সাহস দিতে দিতে নিয়ে চলেছে পাকরাশি। জনমানবহীন রাস্তা, সারা গ্রাম তখন ঘুমিয়ে আছে। রাস্তার ধারের পোস্টে টিমটিমে আলোয় রহস্যময় আলো আঁধারি পরিবেশ। নিশাচর পাখিরা মাঝে মাঝে ডেকে উঠছে। রাস্তার কুকুরগুলো রাস্তার ধারে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। তাদের পায়ের শব্দ শুনে চোখ খুলে দেখেও কোনো চিৎকার করছে না। বোধহয় ওরাও বুঝতে পেরেছে যে তারা চোর নয়। মুখার্জি বাড়ির গেট সকালের মতো একই রকম হাট করে খোলা। চারজন বিনা বাধায় সেখান দিয়ে ভেতরে চলে গেল। কৃষ্ণপক্ষের জমাট অন্ধকার, চোখে কিছুই দেখা যাচ্ছে না। আগাছার জঙ্গলের ভিতর দিয়ে খুব সন্তর্পণে তারা এগিয়ে যেতে থাকল। ভূতের থেকেও যেটার ভয় বেশি তা হলো সাপ। অন্ধকারে ঝোপ থেকে বেরিয়ে যে কোনো সময় ছোবল দিতে পারে। টর্চ জ্বালানো যাচ্ছে না, পাছে আত্মা আলো দেখে ফিরে যায়। ঝোপঝাড়ের কাঁটা, মাকড়সার জাল, মশার কামড় এবং সাপের ভয় উপেক্ষা করে অতি সাবধানে পা ফেলে এগোতে এগোতে একটা উঁচু ঢিবির কাছাকাছি পৌঁছে গেল তারা। সেখানে একটি ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে পড়ল চারজন। প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আত্মার তো কোনো দেখাই নেই। মাঝে মাঝে নানা বিচিত্র শব্দে বিশ্বাস চমকে চমকে উঠছে। অন্ধকারে তার মুখ চোখ দেখা যাচ্ছে না, কিন্তু অনুমান করা যায় সে চোখ বুজে ভয়ে একেবারে কাঠ হয়ে বসে আছে। মশার কামড়ে অন্যদের মতো সেও নাজেহাল, কিন্তু ভূত বাবাজির তখনও কোনো দেখা নেই। তাহলে কি পুরোটাই গুজব? তিল থেকে তাল হয়েছে মানুষের মুখে মুখে। এর ঠিক 1 মিনিট পর হঠাৎ যেন চারদিক থেকে একটা আলোড়ন সৃষ্টি হলো। ভয়ে শ্রীকান্তর গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল। বিশ্বাসের অবস্থা যে কি তা একমাত্র সেই জানে। কোথা থেকে যেন ঘোড়ার ডাক ভেসে এলো। সেই ডাক থামতেই শোনা গেল পেঁচার তীক্ষ্ণ চিৎকার। কেবল শব্দ শোনা যাচ্ছে ঘন অন্ধকারে, ওগুলোর অস্তিত্ব ঠাওর করা যাচ্ছে না। এমন রোমাঞ্চকর আবহে একটা ছায়ামূর্তি হঠাৎ যেন মাটি ভরে বেরিয়ে এলো। একটা আবছা অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে উঁচু ঢিবির দিকে এগিয়ে যেতে লাগলো। পাকরাশি এবং সুব্রত উদ্গ্রীব হয়ে সেই ছায়ামূর্তির গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো। শ্রীকান্ত ভয় পেলেও তার নজর ছিল ওই ছায়ামূর্তির দিকেই। বিশ্বাসের অবস্থা বর্ণনার বোধহয় বিশেষ প্রয়োজন নেই। ঢিবির সবচেয়ে উঁচুতে উঠে রাত্রির নীরবতা খান খান করে ছায়ামূর্তিটি চিৎকার করে বলে উঠল, আমি এখানেই আছি, আমাকে খুঁজে দেখো তোমরা। পরপর 3 বার সে একই কথা উচ্চারণ করল। শ্রীকান্ত বলল, অবিকল বুবুনের কণ্ঠস্বর। বুবুন নির্যাসের ডাক নাম। পাকরাশি ফিস ফিস করে জিজ্ঞেস করল, আপনি ঠিক শুনছেন তো? একদম কোনো ভুল নেই। ওর গলা এখনো আমার কানে বাজছে। রিজুর সঙ্গে ছোটবেলা থেকেই খুব ভাব ছিল ওর। রিজু বাড়িতে এলে ওর সঙ্গে দেখা করতে আসা একরকম বাঁধা ছিল। ছোট থেকে আমাদের সামনেই বড় হয়েছে ছেলেটা।
কি করে যে নিরুদ্দেশ হয়ে গেল সেটাই আশ্চর্য। ঝোপের আড়ালে যেই জায়গাটায় চারজন লুকিয়ে ছিল সেখান থেকে ওই ঢিবিটার দূরত্ব কম করে 40 গজ হবে। শ্রীকান্তর হাত থেকে টর্চটা নিয়ে পাকরাশি ঢিবির দিকে আলো ফেলল। আলো দেখতে পাওয়া মাত্র নিমেষে ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। পাকরাশি এবং সুব্রত কাল বিলম্ব না করে ছুটে গেল ঢিবির দিকে। অন্ধকারে কাঁটা ঝোপ আর আগাছার জঙ্গল পেরিয়ে ঢিবির কাছে পৌঁছে ছায়ামূর্তির নাগাল তারা পেল না। আশপাশ একেবারে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু না, সে কোথাও নেই, যেন নিমেষে হাওয়ায় মিলিয়ে গেছে। অগত্যা এ যাত্রায় তাদের বিফল হয়ে ফিরে আসতে হলো। মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে আসার পর বিশ্বাস কিছুটা স্বাভাবিক হলো। ভয়ে যে তার এতক্ষণে হার্ট অ্যাটাক করেনি সেটাই বেশি। বেশ কিছুটা পথ পেরিয়ে আসার পর একটু সাহস ফিরে পেল সে। অস্বস্তি আর বিরক্তিতে ভিতরে ভিতরে তখন যে সে ফুঁসছে তার কথাতেই তা প্রকাশ পেল। অনর্থক এখানে এসে মশার কামড় খেয়ে কি লাভ হলো ইওর অনার? আত্মার নাগাল কেউ কি কোনোদিন পেয়েছে? অসম্ভবের পিছনে ছুটে বৃথার সময় ও ঘুম দুটোই নষ্ট হলো। কত করে বললাম ওদের ঘাঁটাতে যাবেন না, কিন্তু শুনলেন না। সারা শরীর জ্বলে যাচ্ছে মশার কামড়ে। ভাগ্য খুব ভালো যে ভালো মন্দ কিছু একটা হয়ে যায়নি। আপনাদের এই পাগলামির মধ্যে আমি আর নেই। পাকরাশি বুঝতে পারল বিশ্বাস খুবই রেগে গেছে। এর আগে তার সঙ্গে বিশ্বাস কোনোদিনই এভাবে কথা বলেনি, তাই দুঃখ প্রকাশ করে সে বলল, সরি মিস্টার বিশ্বাস। রাত 1:30। বিশ্বাস ফিরে এসেই শুয়ে পড়েছে। তার নাক ডাকার বিরাট আওয়াজ বারান্দা থেকে শোনা যাচ্ছে। ঘুম আসছিল না। পাকরাশি এবং সুব্রত তাই বারান্দায় চেয়ার পেতে বসে আছে। অভিযান ব্যর্থ হওয়ায় দুজনেই আপসেট। দুজনের মনে তখন দুটি বিপরীতমুখী চিন্তা খালি ঘোরপাক খাচ্ছে। সুব্রত অবাক হয়ে ভাবছে, যেভাবে ছায়ামূর্তিটা নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল তা কি বাস্তবে সম্ভব? তবে কি অলৌকিক কিছু সত্যিই রয়েছে? তাহলে কি ওই ছায়ামূর্তি সত্যি সত্যি নির্যাসের আত্মা? একটা দীর্ঘ সময় সুব্রত গোয়েন্দা দপ্তরে দায়িত্ব পালন করেছে। চিন্তা এবং বিশ্বাসে সে একেবারে বাস্তববাদী। তার বিশ্বাস পৃথিবীতে যা কিছু ঘটে সবই লৌকিক। অলৌকিক বলে কিছুই হয় না। প্রতিটি ঘটনার পিছনে একটা কারণ থাকবেই, যাকে বস্তুনিষ্ঠভাবে ব্যাখ্যা করা যাবে। কিন্তু চোখের সামনে কিছুক্ষণ আগে যা ঘটে গেল তা তার এতদিনের বিশ্বাসে যথেষ্ট চিড় ধরিয়ে দিয়েছে। যুক্তি ও বুদ্ধি দিয়ে সে ঘটনাটিকে ব্যাখ্যা করতে পারছে না। চরম বিভ্রান্তি কি তাকে সংশয়বাদী করে তুলেছে? অন্যদিকে পাকরাশি কোনো ঘটনা তা যতই বিস্ময়কর হোক না কেন তাকে তার বিশ্বাস থেকে টলাতে পারে না। যুক্তি ও বিজ্ঞানের আলোকে যাচাই করে সত্যকে সে খুঁজে বের করবেই। সেই মুহূর্তে তার ভাবনার মধ্যেও দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সে ভেবে চলেছে ওই ব্যক্তি কে হতে পারে। মধ্যরাতে ওভাবে এসে ওই কথাগুলো সে কেনই বা বলেছে? কি তার উদ্দেশ্য? সে কি কিছু জানে? সবার সামনে বলতে ভয় পাচ্ছে, তাই সেই পন্থা অবলম্বন করেছে। কিন্তু এত বছর পর কেন? এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলছে। এর উত্তর খুঁজে বের না করা পর্যন্ত তার কোনো স্বস্তি নেই। সুব্রত অবশেষে তার মনের মধ্যে হয়ে চলা দোলাচল দূর করার জন্য বসের শরণাপন্ন হলো। সে জিজ্ঞেস করল, স্যার, ওই ছায়ামূর্তির বিষয়ে আপনার ওপিনিয়নটা কি? ওটা কি সত্যি সত্যিই নির্যাসের আত্মা? সুব্রতর প্রশ্নে ভ্রূম কুঁচকে গেল পাকরাশির। সে বলল, একজন পোড় খাওয়া গোয়েন্দা হয়ে তুমি আবার কবে থেকে ভূত প্রেত আত্মার উপর বিশ্বাস করতে শুরু করলে সুব্রত? না, ঠিক বিশ্বাস নয় স্যার। যেভাবে ঘটনাগুলো ঘটলো এবং ছায়ামূর্তি চোখের সামনে মিলিয়ে গেল তা আমাকে ভাবতে বাধ্য করেছে স্যার। তাছাড়া যে কি করে ওই অবিকল নির্যাসের গলায় কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। সুব্রতর কথায় পাকরাশি রীতিমতো হতাশ হয়ে বলল, তোমার বুদ্ধি কি দিন দিন হ্রাস পাচ্ছে? তোমার কাছে অন্তত এরকম কথা আমি আশা করি না।
ওই ঘন অন্ধকারে ঢিবির এক পাশ দিয়ে নেমে গেলেই দৃষ্টির আড়ালে চলে যাবে। তখন মনে হবে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর কণ্ঠস্বরের কথা বলছো? অমিতাভ বচ্চনের গলা নকল করে মিমিক্রি করতে শোনোনি? এক্ষেত্রেও তেমনই করা হচ্ছে বলেই আমার স্থির বিশ্বাস। তবে প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে কে করছে, কেন করছে, এতদিন পরে কেন করছে? এগুলোর উত্তর বের করতে হবে, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। ওই অন্ধকারের আবহে আমার চিন্তা ভাবনাগুলো তাহলে তালগোল পাকিয়ে গিয়েছিল। ওসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো দেখি। এই 3টে প্রশ্নের উত্তর ভাবো আগে। উত্তর 3টে পেয়ে গেলেই রহস্যের জট খুলে যাবে অনায়াসে। সুব্রতকে ভাবতে বলে পাকরাশি উঠে পড়ল। তারপর একটা সিগারেট ধরিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। আসলে ওই প্রশ্ন 3টি তাকে অস্থির করে তুলেছে। ওগুলোর উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত তার কিছুতেই স্বস্তি হবে না। সুব্রত তখন অনেকটাই রিল্যাক্স। বসের কথায় তার সমস্ত বিভ্রান্তি কেটে গেছে। সে জানে বস সেই মুহূর্তে ওই প্রশ্নগুলোর মধ্যেই ডুবে আছে, তাই সে নিজের মাথাকে অত ব্যস্ত না করে বসের উপর সম্পূর্ণ ভরসা রাখল। কারণ সে জানে বস যখন সিগারেট ধরিয়ে পায়চারি শুরু করেছেন, সমাধান সূত্র বেরিয়ে আসা শুধু সময়ের অপেক্ষা। 10 মিনিট ওইভাবেই কেটে গেল। 2টো সিগারেট শেষ হয়ে গেছে ততক্ষণে। তারপর সুব্রত দেখতে পেল বসের চিন্তিত মুখটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। যে মুখটা এতক্ষণ গভীর চিন্তার ভারে একেবারে গম্ভীর হয়েছিল, তাতে যেন ক্ষীণ খুশির ঝিলিক দেখা যাচ্ছে না, যা সমস্যা সমাধানের ইঙ্গিত। ঠিক, হ্যাঁ, সুব্রতর অনুমানই একেবারে সঠিক। নীরবতা ভেঙে পাকরাশি বলল, সুব্রত, 3য় প্রশ্নটা কি ছিল মনে আছে তোমার? অবশ্যই স্যার। যে নির্যাসের গলা নকল করেছে, এতদিন পর কেন সেটা করছে? ঠিক। আমার কি মনে হচ্ছে জানো, যে এই কাজটা করছে সে নির্যাসের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। তাহলে স্যার তখনই সে তা পুলিশকে জানায়নি কেন? হয়তো সে তখন খুব ছোট ছিল, ধরো ওই 10 অথবা 12 বছরের এক বালক। ভেরি গুড আইডিয়া স্যার। এমনটা হতে পারে তো মাথায় আসেনি একবারের জন্যও না। অপরাধীরা নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছিল, কাউকে জানালে ওকে শেষ করে দেওয়া হবে। সেই ভয়ে ও এতদিন কাউকে কিচ্ছু বলতে পারেনি। একদম ক্লিয়ার। রিয়েলি স্যার, ইউ আর টু গ্রেট। এক্স্যাক্টলি। এখন সে বড় হয়েছে, সেদিনের বালক আজকের কিশোর। ভয় কিছুটা কাটলেও পুরোপুরি এখনো কাটেনি। তাই সে ওই পন্থা অবলম্বন করে সকলের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছে। কোনো দ্বিমত নেই স্যার, ছেলেটির মধ্যে বিভিন্ন পশু পাখির ডাক ও মানুষের গলা নকল করার সহজাত প্রতিভা রয়েছে। সেই প্রতিভা কাজে লাগিয়ে সে সকলকে বলতে চাইছে নির্যাসের বিষয়টা যেন অনুসন্ধান করা হয়। একদম একদম। ওর কাছে পৌঁছানো এখন সব থেকে বেশি জরুরি। কারণ ওর কাছেই আছে নির্যাস অন্তর্ধান রহস্যের আসল চাবি। পুরোপুরি একমত স্যার। তাহলে কি স্যার আগামীকাল আবার আমবাগানে গিয়ে দুজন দুদিকে লুকিয়ে থেকে ওকে ধরার চেষ্টা করা হবে? না, আজকের ঘটনার পরে ও ভয় পেয়ে যেতে পারে। ওভাবে ওকে ধরার চেষ্টা করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। আগে ওর বিশ্বাসটা অর্জন করতে হবে, ওর আত্মবিশ্বাস বাড়াতে হবে, তারপর ঘটনা জানার চেষ্টা করতে হবে। তাহলে স্যার ওর পরিচয় জানা যাবে কিভাবে? খুব সহজেই। এই গ্রামে হরবোলা কজন আছে তার খোঁজ নিতে হবে। এটা আপনি ঠিক বলেছেন স্যার। পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙল সুব্রতর। শেষ রাতের দিকে দুজনে শুতে গিয়েছিল। উঠে দেখল বস কোথাও নেই। ঘুমোতে ঘুমোতে প্রায় 4টে বেজে গিয়েছিল। এর মধ্যে কখন উঠে তিনি বেরিয়ে গেছেন কে জানে। লোকটা ডেডিকেশন সবসময় সুব্রতকে বেশ বিস্মিতই করে। এমনি এমনি একটি মানুষ নিজের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে উঠে যেতে পারে না, তার জন্য এই রকম নিষ্ঠা চাই। পাশের খাটে বিশ্বাস তখনও ঘুমিয়ে নাক ডাকছে। সুব্রত উঠে বাথরুমের দিকে পা বাড়ালো। বাথরুম সেরে ঘরে এসে দেখল বস ফিরে এসেছেন। তিনি তখন চেয়ারে বসে পা দুলাচ্ছেন আর খোশ মেজাজে
সিগারেটে সুখ টান দিচ্ছেন। সুব্রত বলল, স্যার কোথায় গিয়েছিলেন? সুব্রত প্রশ্নের উত্তরে পাকরাশি বলল, বুঝলে সুব্রত, যাকে খুঁজছি বোধহয় তার সন্ধানটা পেয়ে গেছি। তার মানে ভোর হতেই তিনি এই উদ্দেশ্যেই বেরিয়েছিলেন। সুব্রত জানতে চাইল, কি করে পেলেন স্যার? সব জানতে পারবে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও, 8টা নাগাদ বেরিয়ে পড়বো তার সঙ্গে দেখা করতে। কথাটা শুনেই সুব্রত খুব উৎসুক হয়ে পড়ল। এরপর সর্বপ্রথম যে কাজটি সে করল তা হলো বিশ্বাসকে টেনে তোলা। আগের রাতের হ্যাংওভার তখনও কাটেনি বিশ্বাসের। সুব্রত ঠেলাঠেলিতে ধর্মর করে উঠে বসে আতঙ্কিত হয়ে সে বলল, কি হয়েছে, কি হয়েছে? 8টা বাজতে চলেছে, আর কত ঘুমোবেন? আরে তাড়াতাড়ি উঠে তৈরি হন, বেরোতে হবে তো। এই সাত সকালে আবার কোথায় বেরোবেন? আপনি যার ভয়ে মূর্ছা যাচ্ছিলেন সেই ভূতের সঙ্গে দেখা করতে যাব। ইটস নট ফেয়ার ইওর অনার। সকাল সকাল ঘুম ভাঙিয়ে এইরকম মস্করা, ভেরি ব্যাড। মস্করা নয় মিস্টার বিশ্বাস, ইটস ট্রু। সকালবেলা ভূতের সঙ্গে দেখা করতে যাবেন, এটা মস্করা নয়। সেটা গেলেই বুঝতে পারবেন মস্করা না সত্যি। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাথরুমে যান, সময় চলে যাচ্ছে। কি আর করা। বেজার মুখে বিশ্বাস ব্রাশে পেস্ট লাগিয়ে বাথরুমের দিকে চলল। সুব্রতর তর্স হয়েছে না। সে নিচে গেল ব্রেকফাস্টের জন্য তাড়া দিতে। ব্রেকফাস্ট সেরে তিনজন যখন বেরোলো, ঘড়িতে তখন সকাল 8:20 বাজে। সুব্রত ভীষণ উত্তেজিত, কিন্তু বিশ্বাস একেবারে নির্লিপ্ত। ভূত নিয়ে মস্করা তার একেবারেই না পছন্দ। কিঞ্চিত বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে তার চোখে মুখে। রাস্তায় বেরিয়ে সুব্রত জিজ্ঞেস করল, স্যার কত দূর এখান থেকে? চলো, গেলেই দেখতে পাবে। এ কোথায় নিয়ে এলেন বস? এটা তো মুখার্জি বাড়ি। তবে কি এখানেই থাকে সেই কিশোর যে আত্মা সেজে রাতে নির্যাসের গলায় কথা বলে? মনে মনে যখন সুব্রত এই সবই ভাবছে, পাকরাশি ততক্ষণে গেট পেরিয়ে হন হন করে এগিয়ে চলেছে একেবারে ভেতরের দিকে। বাধ্য হয়ে দুজনও তার পিছু নিল। মূল বাড়ি ছাড়িয়ে সে এগিয়ে গেল আরও ভিতরের দিকে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সার্ভেন্টস কোয়ার্টার। তার সামনে গিয়ে পাকরাশি দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা দুজনও সেখানে পৌঁছেছে। ক্যাপ্টেনের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। শিবচরণ, শিবচরণ! পাকরাশি গলা চড়িয়ে হাঁক দিল। প্রথমবারে ডাকে কেউ সাড়া দিল না। গলার স্বর একই রকম উঁচুতে তুলে পাকরাশি আবার ডাকল, শিবচরণ ঘরে আছো? এবার শিবচরণ বাইরে বেরিয়ে এলো। কোয়ার্টারের সামনে পাকরাশিদের দাঁড়িয়ে থাকতে দেখে সে তো একেবারে অবাক। তারপর জিজ্ঞেস করল, কর্তামার সঙ্গে দেখা করবেন? না, তোমার সঙ্গে কথা বলবো বলেই এসেছি। এই কথা শিবচরণকে যে আরো বেশি আশ্চর্য করল তা তার ভ্রু কুঁচকে যাওয়া দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। বলেন বাবু সাহেব, কি বলবেন? একটু বসে কথা বললে বোধহয় ভালো হতো। তাহলে আপনারা এই ভিতরে এসে বসেন। না, ভিতরে যাব না, বাইরে বসেই কথা বলি, এসো। তাহলে একটু দাঁড়ান বাবুজি। বলে শিবচরণ ভেতরে চলে গেল। মিনিট খানেকের মধ্যে দুহাতে দুটি চেয়ার নিয়ে সে ফিরে এলো। একই সঙ্গে দুটি পলিথিনের টুল এগিয়ে দিয়ে গেল তার বউ। একটা পরিষ্কার জায়গা দেখে একটি গাছের নিচে চারজন বসল। বসার পর পাকরাশি জিজ্ঞেস করল, এই বাড়িতে কতদিন আছো তুমি? তা ধরেন 20 বছর তো হবেই বাবু। এই বাড়ির কর্তা নির্মল্যবাবু মানুষ হিসেবে কেমন ছিলেন? কর্তাবাবু দেবতা ছিলেন বাবু। আর শুধু কর্তাবাবুর কথা কেন বলছি, কর্তামাও তো সাক্ষাৎ মহামায়া আছেন। উনাদের মতো মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া খুব তাকলিফ আছে বাবু। কাজের লোক কতজন আছে এই বাড়িতে? আমি আর আমার বউ লক্ষ্মী, এই আমরাই এখন আছি। আর কোনো কাজের লোক ছিল না কোনোদিন? আরও দুজন ছিল বাবু। বড় দিদিমণি এবং ছোট দিদিমণির বিয়ে হওয়ার পর ওদের ছাড়িয়ে দেওয়া হয়। এখন আমি আর আমার বউ লক্ষ্মী কর্তামার দেখাশোনা, রান্নাবান্না সব কাজ আমরা দুজনে মিলেই করি। আচ্ছা, কাজের লোকেদের কতদিন আগে ছাড়িয়ে দেওয়া হয়েছিল? 8 বছর আগে ছোট দিদিমণির বিয়ে হলো, তারপরই। নির্যাসের বিয়েটা কবে হয়েছিল? বিয়ে হওয়ার 6 মাস পর ছোটবাবু গুম হয়ে গিয়েছিলেন। নির্যাসের স্ত্রী কেমন মানুষ ছিলেন?
বৌমণি খুব ভালো ছিলেন বাবু। বুঝলাম। আচ্ছা, কি কারণে নির্যাস নিখোঁজ হতে পারে বলে তোমার মনে হয়? তুমি তো দীর্ঘদিন এই বাড়িতে আছো, অনেক কিছু দেখেছো, অনেক কিছু নিশ্চয়ই জানো। ছোটবাবুর গুম হয়ে যাওয়াটা খুবই আজীব ব্যাপার আছে বাবু। কী করে যে কি হলো কিছু বুঝতে পারলাম না। তবে ওনার ওপর অনেকের গুসা ছিল বাবু। কার কার রাগ ছিল? ওসব 2 নম্বরই ধান্দা করনেওয়ালা লোকেদের। ছোটবাবু ওনাদের ধান্দা চৌপাট করে দিচ্ছিলেন। পরিবারের মধ্যে কি কোনো শত্রু ছিল? এইবার শিবচরণকে একটু চিন্তিত দেখালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, বড় দিদিমণির পাতিকে নিয়ে খুব ছুট ঝামেলা ছিল বাবু। কর্তাবাবু খুব পরেশান ছিলেন। আর ছোটবাবুর সঙ্গেও তো কয়েকবার বাহেস হয়েছে বড় জামাই বাবুর। কেন? কেন আবার? ওই সম্পত্তি নিয়ে ঝামেলা। একটু খুলে বলো তো। বিয়ের পর থেকেই বড় দিদিমণির বর মহেন্দ্রবাবু সম্পত্তির ভাগ চাইতে থাকলেন। কর্তাবাবু খুব পরেশান ছিলেন। ছোটবাবু একদিন বড় জামাইবাবুকে খুব অপমান করে কথা বলিয়েছিলেন। সেজন্য মহেন্দ্রবাবু তাকে ধমকি দিয়েছিলেন। এর বেশি আর কিছু জিজ্ঞাসা করবেন না বাবু, আমি বলতে পারবো না। মহেন্দ্রবাবুর বাড়ি কোথায়? ওনার বাড়ি নদিয়া জেলায়, আরাংঘাটা। আর ছোট দিদিমণির স্বামী? উনি খুব ভালো মানুষ ছিলেন বাবু। ওনারা বাহাত আমির পরিবার আছেন। শ্বশুরবাড়ির সম্পত্তির দিকে ওনার কোনো লোভ ছিল না। আচ্ছা, নির্যাস নিখোঁজ হয়ে যাওয়ার পর মহেন্দ্র কোনোদিন আসেনি এই বাড়িতে? কর্তাবাবু যতদিন জিন্দা ছিলেন ততদিন আসেননি। কিন্তু কর্তাবাবুর দেহান্তের পর একদিন এসে খুব ঝামেলা করিয়েছিলেন। কর্তামাকে বহুত খারাপ খারাপ কথা বলেছিলেন। তারপর কর্তামা আমাকে আদেশ করলো আমি যেন ওর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তুমি কি করলে? আমি ওকে ধাক্কা মেরে ভাগিয়ে দিলাম বাবু। পাকরাশি এরপর প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, তোমার ছেলে মেয়ে কতজন? এক ছেলে আর এক মেয়ে বাবু। মেয়ে শাদি দিয়ে দিয়েছি, আর ছেলে 10 ক্লাসে পড়ে। ছেলে কি বাড়িতে আছে? না বাবু, ও মাস্টারজির বাড়ি পোড়া করতে গিয়েছে। আচ্ছা, নির্যাস নিখোঁজ হওয়ার সময় তোমার ছেলের বয়স কত ছিল? ছোটবাবু লাপাতা হয়েছেন তা 5 সাল হয়ে গেল বাবু। 5 সাল আগে আমার ছেলে বাবুলালের বয়স 10 বছর ছিল বাবু। হ্যাঁ হ্যাঁ, 10 বছর। নির্যাস নিখোঁজ হওয়ার পর তোমার ছেলের মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে? কিছু মনে পড়ছে তোমার? এই কথা শোনার পর শিবচরণ কিছুক্ষণ নীরব হয়ে গেল। তাকে তখন বেশ চিন্তিত দেখাচ্ছিল। বোধহয় পুরনো কথা মনে করার চেষ্টা করছিল। এদিকে এতক্ষণের এই প্রশ্নোত্তর পর্ব দেখে সুব্রত ভাবছিল, বস নিশ্চয়ই কিছু একটা অনুমান করেছেন। এমনি এমনি তো আর তিনি এই রকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে যাবেন না। তবে 5 বছর একটা দীর্ঘ সময়, সব কিছু মনে পড়া কঠিন। তবুও চেষ্টা করে দেখছেন যদি শিবচরণের কিছু মনে পড়ে, আর সেটাই হয়তো হয়ে উঠতে পারে এই রহস্যের একটা প্রধান সূত্র। প্রায় মিনিট 3 চিন্তা করার পর শিবচরণ বলল, হ্যাঁ, একটা বাত মনে পড়েছে বাবু। যেদিন রাতে ছোটবাবু বাড়ি ফিরলেন না, সেদিন সকালে আমার ছেলে বাবুলালকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না বাবু। রাতেও নিজের ঘরেই ঘুমিয়েছিল, কিন্তু সকালে উঠে দেখি ও কোথাও নেই। তারপর অনেক জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও মিলল না বাবু। ওর মা তো কাঁদতে লাগলো। তারপর বেলা 11টার সময় ও বাড়ি ফিরে এলো। অনেক জিজ্ঞাসা করলাম, বল কোথা গিয়েছিলি বল। কিছু বলল না বাবু। খুব টাড়া হওয়া ছিল। उसके बाद 3 দিন ও কারোর সাথে কথা বলল না। তেজ বুখার চলল 3 দিন ধরে। বেহুশ হয়ে পড়েছিল বাবু। মাঝে মাঝে ভয় পেয়ে চিৎকার করে উঠত। তখন ছোটবাবুকে নিয়ে শোভায় এত ব্যস্ত ছিল যে ওর ব্যাপারে কেউ মাথা ঘামালো না। ঠিক আছে, বাবুলাল বাড়ি ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলো, দরকার আছে। ঠিক হ্যাঁ বাবু। মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে এসে বিশ্বাস অবাক চোখে সুব্রতর দিকে তাকালো। কিছুটা বিরক্তিও মেশানো ছিল সেই দৃষ্টিতে। সকালবেলা জোর করে ঘুম ভাঙিয়ে এনে কেমন মস্করা! কোথায় আত্মা, কোথায় কি? এর জন্য 7 সকালে ছুটে আসার কি সত্যিই জরুরি দরকার ছিল? তাছাড়া বিশ্বাস ভালো করেই জানতো দিনের বেলা ওদের দেখা পাওয়া কখনোই সম্ভব নয়। বিশ্বাসের মনের ভাব তার মুখের অভিব্যক্তিতে পরিষ্কার ফুটে উঠছিল, যা পাকরাশির নজর একেবারেই এড়ালো না। সে বলল, কি মিস্টার বিশ্বাস, খুব আপসেট নাকি? আপসেট হব না তো কি, ইওর অনার?
সকাল সকাল ঘুম ভাঙিয়ে আনা কি খুব জরুরি ছিল? এই কাল অত রাতে ঘুমিয়েছি। সরি মিস্টার বিশ্বাস, তবে আপনি যে আত্মা বা ভূতের ভয় কাল রাতে সিঁটিয়েছিলেন তার সঙ্গে আপনার মোলাকাত অবশ্যই করাবো। ওসবে আমার কোনো আগ্রহ নেই ইওর অনার। ওদের নিয়ে এই হাসি মস্করা আমি নিতে পারছি না, ক্ষমা করবেন। আহ, এত ভয় পাচ্ছেন কেন? আপনি না ভাল্লুকের সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করেছিলেন। আজকের আপনার সঙ্গে সেদিনের আপনাকে তো কোনোভাবেই মেলানো যাচ্ছে না। দেখুন ইওর অনার, বাঘ, সিংহ, ভাল্লুক ও মানুষকে আমার কোনো ভয় নাই, কিন্তু ওদের কথা আলাদা। কথা বলতে বলতে কখন যে তারা শান্তিনিবাসের সামনে চলে এসেছে কারো খেয়ালই হয়নি। গেট দিয়ে ভেতরে ঢুকতেই তাদের দেখতে পেয়ে শ্রীকান্ত এগিয়ে এসে বলল, রিজু এসেছে, ওপরে ওর ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছে। এ কথা শোনার পর বিশ্বাসের বেজার মুখটা একেবারে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই প্রথম যে ঘরটা সেটাই রিজুর ঘর। রিজু এই বাড়িতে এলে এই ঘরটা ব্যবহার করে থাকে। এর ঠিক দুটো ঘর পরে পাকরাশিদের ঘর। শ্রীকান্ত ঘরটা তাদের দেখিয়ে দিয়ে নিচে নেমে গেল। দরজা ভেজানোই ছিল। ঠেলা দিয়ে বিশ্বাস ভেতরে ঢুকে দেখল রিজু বিছানায় আধশোয়া হয়ে হেডফোন কানে দিয়ে গান শুনছে। বিশ্বাসকে দেখে হেডফোন খুলে বিছানা থেকে তড়াক করে নেমে রিজু বলল, সকাল সকাল কোথায় গিয়েছিলে শঙ্করদা? ততক্ষণে পাকরাশি এবং সুব্রত ঘরে ঢুকে বিশ্বাসের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস বলল, ও কথা পরে বলছি, আগে আমার দুই বসের সঙ্গে পরিচয় করে নেয়। ইনি হলেন প্রখ্যাত ডিটেকটিভ পরীক্ষিত পাকরাশি, আর ইনি হলেন তার অ্যাসিস্ট্যান্ট সুব্রত রাহা। দুজনের সঙ্গে করমর্দন করে রিজু বলল, আপনাদের দুজনের নাম এতদিন অনেক শুনেছি, আজ সামনাসামনি পরিচিত হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। থ্যাঙ্কস টু শঙ্করদা, অল ক্রেডিট গোজ টু ইউ। ঘরে থাকা 3টি চেয়ার দখল করে 3 জন বসে পড়ল। তারপর শুরু হলো আলাপচারিতা এবং বাক্যালাপ। পাকরাশি বলল, আপনি আসাতে অনেক উপকার হলো। এতক্ষণ অন্ধকারে হাতড়ে বেড়াতে হচ্ছিল, এবার অনেক তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবো বলে আশা করি। আগে অবশ্যই, আমি যতটা জানি সবটুকু দিয়ে আপনাদের সাহায্য করব। আর সত্যি কথা বলতে নির্যাস আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর আজকের দিনে ওর মতো নির্ভীক ও সৎ মানুষ বিরল বললেই চলে। ওর হারিয়ে যাওয়া সমাজের কাছে এক অপূরণীয় ক্ষতি। আপনার সঙ্গে আগে পরিচয় ছিল না আমার, থাকলে কবেই এই কেসের কিনারা হয়ে যেত। আর যখনই আপনার কথা শঙ্করদার কাছে শুনেছি আমি আর দেরি করিনি। ধন্যবাদ। এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেই বিষয়ে আপনি যা জানেন কোনো কিছু গোপন না করে আমাকে জানাবেন, কেমন? অবশ্যই। বেশ। আচ্ছা, নির্যাসের উপর 2বার প্রাণঘাতী হামলা হয়েছিল বলে আমরা শুনেছি। কে কে ওই হামলা দুটো করেছিল তা কি আপনি জানেন? হামলা হয়েছিল বলে আমিও শুনেছিলাম, কিন্তু কারা সেই হামলা করেছিল তা আমি ঠিক জানি না। আচ্ছা, নির্যাসের কি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল? এই প্রশ্নে রিজু একটু থমকে গেল, মিনিট খানেক ভাবল, তারপর বলল, আগে ঠিক বলতে পারবো না। তার মানে থাকতে পারে। অনেক দিন হলো আমি আর আমার পরিবার মহুলগড় ছেড়ে দূরে চলে গেছি। যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, আর এখানে এলে দেখা হতো ওই তখন যেটুকু কথা হতো আর তার থেকে যেটুকু জানতে পারতাম ওই ঠিক ওই পর্যন্তই। আপনারা দুজন কি একই কলেজে পড়তেন নাকি আলাদা? আমরা দুজন একই স্কুল এবং একই কলেজে পড়েছি। ওই সময় পর্যন্ত খুব নিবিড় সম্পর্ক ছিল আমাদের দুজনের মধ্যে। কলেজ জীবনে কি নির্যাসের কোনো রিলেশন ছিল? এই প্রশ্ন শোনার পর একেবারে নীরব হয়ে গেল রিজু। খুবই চিন্তিত এবং দ্বিধান্বিত দেখাচ্ছিল তাকে। মনে হতে লাগলো সে যেন সিদ্ধান্তহীনতায় ভুগছে। বন্ধুর অত্যন্ত ব্যক্তিগত বিষয় সেটা, তার সম্মান জড়িয়ে আছে ওই ব্যাপারটির সঙ্গে। কি করবে চিন্তা করেও ঠিক করতে পারছিল না সে। অতক্ষণ চুপ করে থাকায় পাকরাশি বুঝতে পারল কিছু একটা আছে যা প্রকাশ করতে রীতিমতো সংকোচ হচ্ছে রিজুর। সে পুনরায় বলল, দেখুন, কোনো সংকোচ করবেন না, যা জানেন বলুন। আমাদের কাছে বলা কথা গোপনই থাকবে, কিন্তু তদন্তের স্বার্থে সব কথা আমাদের জানা জরুরি। অগত্যা রিজুকে সিদ্ধান্ত নিতেই হলো। সে বলল, নির্যাস একটি রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করলেও সে ছিল উদার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মানুষ।
কোনো রকম সংকীর্ণতা বা ওই ছুতমার্ক তার ছিল না। কলেজে পড়ার সময় তার থেকে 2 বছরের জুনিয়র একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কালক্রমে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। কলেজের পাঠ শেষ করার পরও গোপনে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ চলতে থাকে। বছর 5 এভাবেই কেটে যায়। তাদের দুজনের সেই সম্পর্কের কথা ওই সময়ের মধ্যে 2 পরিবারের কেউই জানতো না। হঠাৎ একদিন মেয়েটির পরিচিত একজন ওদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। তারপর থেকে শুরু হয় ভয়ঙ্কর সমস্যা, কারণ মেয়েটি ছিল অন্য সম্প্রদায়ের, আর সেই সম্প্রদায়ের আবার চূড়ান্ত রক্ষণশীল এবং একই সঙ্গে এই সব বিষয়ে তীব্র আগ্রাসী। এদিকে দুজনকে পরিত্যাগ করতে কোনোভাবেই রাজি নয়। মেয়েটির সমাজের পক্ষ থেকে প্রবলতর বাধা আসতে থাকে। প্রথমে নরমে, তারপর গরমে এবং শেষে প্রাণ সংহারের হুমকি। কিন্তু নির্ভীক নির্যাস ও তার বান্ধবী এসবে কোনো কর্ণপাত করে না। তাদের মেলামেশা আগের মতোই চলতে থাকে। অবশ্য এই ঘটনার কথা তখনও পর্যন্ত কাকাবাবু অর্থাৎ নির্যাসের বাবার কান পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু একদিন মেয়েটির ভাই দলবল নিয়ে নির্যাসের বাড়িতে এসে চড়াও হয়। ফলে বিষয়টি সেদিন কাকাবাবুর গোচরে আসে। গোড়া বনেদি ব্রাহ্মণ পরিবারের ছেলে অন্য সম্প্রদায়ের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে শুনে মুখার্জি পরিবারেরও বিস্ফোরণ ঘটে যায়। আর এক মুহূর্ত দেরি না করে কাকাবাবু মেয়ে দেখতে শুরু করে দেন। ওই রামপুরহাটের অ্যাডভোকেট ওই সুরঞ্জন গাঙ্গুলির একমাত্র মেয়ে ওই আলোলিকার সঙ্গে মহা ধুমধাম করে নির্যাসের বিবাহ হয়ে যায়। তারপর 6 মাস যেতে না যেতেই ওই ঘটনা। এক টানা কথা বলার পর রিজু থামতে পাকরাশি জিজ্ঞেস করল, মেয়েটির নাম কি তা জানেন আপনি? হ্যাঁ, ওর নাম হচ্ছে ওই ফরিদা জাফর। বাড়ি কোথায়? আগে ওই বহরমপুর থেকে 10 কিলোমিটার দূরে। আপনার কলেজ কোথায় ছিল? বহরমপুর। রিজুর ঘর থেকে বেরিয়ে পাকরাশিরা সবে নিজেদের ঘরে গিয়ে বসেছে। একটি ছেলেকে সঙ্গে নিয়ে শ্রীকান্ত ঘরে এসে ঢুকল। ছেলেটির বয়স 15-16 মধ্যেই হবে। পাকরাশি অনুমান করল ছেলেটি সম্ভবত শিবচরণের ছেলে বাবুলাল। শ্রীকান্ত জিজ্ঞেস করল, আপনারা কি একে আসতে বলেছিলেন? তুমি কি শিবচরণের ছেলে? জি বাবুজি। আচ্ছা, তোমার নাম তো বাবুলাল? জি বাবুজি। বসো, অনেক কথা আছে তোমার সঙ্গে। পাকরাশি বলার পর ছেলেটি একটা ফাঁকা চেয়ার দেখে তাতে বসল। তারপর কিছুটা অবাক এবং ভীরু চোখে সে তাকিয়ে রইল পাকরাশির মুখের দিকে। ছেলেটির গায়ের রং ফর্সা। এই বয়সেই বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে সে। 5 ফুট 7-8 ইঞ্চির কম হবে না। ছেলেটা বসার পর শ্রীকান্ত ঘর থেকে বেরিয়ে গেল। পাকরাশি স্নেহের দৃষ্টিতে কিছুক্ষণ বাবুলালের দিকে তাকিয়ে থেকে তাকে ভালো করে দেখার চেষ্টা করল। পাকরাশি জানে এই কিশোরটির মুখ থেকে কথা বের করে আনতে হলে আগে তার বিশ্বাস অর্জন করতে হবে। কৌশল অবলম্বন করে তার ভিতরে এতদিনের জমে থাকা ভয় ভাঙাতে হবে। তাকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। পাকরাশি প্রথমেই তাকে জিজ্ঞেস করল, তুমি কিছু খাবে? বাবুলাল কিন্তু তাতে লজ্জা পেল। সলজ্জভাবে সে জানালো সে কিচ্ছু খাবে না। এরপর পাকরাশি সময় নষ্ট না করে কাজের কথা শুরু করে দিল। প্রথমেই একটা কৌশলী প্রশ্ন তার সামনে রাখল সে। বলল, আমরা এখানে একটি শুটিংয়ের কাজে এসেছি। তাতে কিছু ওই পশু পাখির ডাকের সাউন্ড এফেক্ট প্রয়োজন। শুনেছি তুমি নাকি জীবজন্তুর ডাক নকল করতে পারো। তুমি যদি কাজটা করে দাও তো খুব ভালো হয়। অবশ্য তার জন্য তুমি পারিশ্রমিক পাবে। কাজটা কি তুমি করবে? কোনো কথা না বলে বাবুলাল মাথা নিচু করে বসে রইল। ছেলেটি যে খুবই লাজুক প্রকৃতির তা তার হাবভাবে বেশ বোঝা যায়। নিজেকে অন্যদের সামনে প্রকাশ করতে তার খুব সংকোচ। এই ধরনের কিশোরদের মুখ থেকে কথা বের করতে হলে ধৈর্য আর ভালোবাসার আশ্রয় নিতেই হয়, যা পাকরাশি ভালোই জানেন। তাই স্নেহ ভরা গলায় সে আবার বলল, বলো বেটা, লজ্জা করো না। কিন্তু এবারও সে নিরুত্তর। আরও বেশ কয়েকবারের চেষ্টায় অবশেষে তার মুখ থেকে কথা বের করা গেল। খোলস থেকে বেরিয়ে মাথা নিচু করে থেকে শেষমেশ সে জানালো যে সে কাজটা করবে। এরপর তাকে মুরগির ডাক নকল করে দেখাতে বলা হলে সঙ্গে সঙ্গে সে অনায়াসে তা করে দেখালো। একে একে ঘোড়া, পেঁচা, বাঘ ইত্যাদি ডাক সে অবিকল নকল করে দেখালো।
ফলে পাকরাশির আর বুঝতে বাকি রইল না যে রাতে নির্যাসের গলা নকল করে কে আত্মার ভূমিকায় অভিনয় করে প্রতিদিন। পাশে বসে থাকা সুব্রত অবাক হয়ে এতক্ষণ সব কিছুর উপর নজর রাখছিল। সম্পূর্ণ বিষয়টা তার কাছেও পরিষ্কার হয়ে গেছে তখন। বিশ্বাস বাদে ঘরে উপস্থিত বাকি দুজনেই একটি বিষয় তখন নিশ্চিত যে বিনা কারণে এতদিন পর বাবুলাল ওভাবে নির্যাসের গলা নকল করে কথা বলছে না। নিশ্চয়ই তার পিছনে কিছু কারণ আছে। গলা নকল করে সে যা বলছে তাতে এটা বুঝতে দুই ঝানু গোয়েন্দার একটুও অসুবিধে হচ্ছে না যে নির্যাসের দেহ কোথায় আছে তা নিশ্চিতভাবে বাবুলাল জানে। সুতরাং ছেলেটির মুখ থেকে সেই কথাটা বের করে আনতে হবে, তাহলেই এই কেসের অর্ধেক কিনারা তখনই হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আততায়ীরা নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছিল যা তার শিশু মনের ওপর যথেষ্ট বিরূপ প্রভাব ফেলেছে, যে কারণে এতদিন সে মুখ খুলতে সাহস পায়নি। এমনকি এখনো পর্যন্ত তার মন থেকে ভয় দূর হয়নি। তাই সরাসরি না বলে ওভাবে সকলকে জানাতে চেষ্টা করছে সে। তার মন থেকে ওই ভয় দূর করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্যাস মানে ছোট সাহেবকে কে খুন করেছে তা তুমি জানো? কি হয়েছিল আমাদের কাছে সব খুলে বলো। এই প্রশ্নের জন্য বাবুলাল একেবারেই প্রস্তুত ছিল না। প্রথমটা সে পুরোপুরি হতবাক হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখখানায় কে যেন কালি লেপে দিল। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠতে লাগলো। রীতিমতো ঘামতে লাগলো সে। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যেতে পারে। বুঝতে পেরে সুব্রত তার চেয়ার ছেড়ে উঠে এসে বাবুলালের পিঠের ওপর একটা হাত রাখল। এ হাত ভরসার, এ হাত আশ্বাসের। তারপর সে বলল, তুমি একদম ভয় পেও না, কেমন? আমরা সবাই তোমার সঙ্গে আছি। এই বদমাইশরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওদের ধরে আমরা জেলে পুরবই। রিল্যাক্স বয়, বি ব্রেভ, কোনো ভয় নেই। ওকে, চিয়ার আপ। মনে হয় খুব অল্প হলেও কিছুটা কাজ হয়েছে। একটু বোধহয় ভরসা হলো বাবুলালের। পাকরাশি বলল, তুমি তো চাইছো অপরাধী সাজা পাক, তাই তো? তাহলে আর চুপ থেকো না, সব কিছু বলে দাও। দোষীদের সাজা পাওয়া না পাওয়া তোমার কথার উপর নির্ভর করছে। কোনো ভয় করো না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এতদিনের জমে থাকা যে ভয়, তা তো আর অত সহজে যায় না। সামান্য ভরসা পেয়েও বাবুলাল তখন পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারল না। আগের মতোই আড়ষ্ট হয়ে মাথা নিচু করেই বসে রইল। পাকরাশিও দমে যাওয়ার পাত্র মোটেই নন। এরকম অনেক পরিস্থিতি হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে তার। একবার যখন সে বুঝতে পেরেছে নির্যাস নিখোঁজ হওয়ার আসল ঘটনা এই ছেলেটিই একমাত্র জানে, তখন তার মুখ থেকে কথা বের না করা পর্যন্ত সে থামবে না। যেভাবেই হোক কথা সে বের করবেই। দ্রুত কৌশল ঠিক করে নিল পাকরাশি। সে জানে এই সব ক্ষেত্রে প্রয়োজন ধৈর্য এবং সহানুভূতিশীল ব্যবহার। একবার আস্থা অর্জন করে ফেলতে পারলে গড়গড় করে সব বলে দেবে কিশোর বাবুলাল। এতদিন ওই গুরুভার সে নিজের মনে বয়ে বেরিয়েছে। সব কথা বলে দিতে চেয়েও বলতে পারেনি প্রাণের ভয়। একবার ভয় ভেঙে গেলে ভরা বাঁধের দরজা খুলে দিলে যেভাবে উদ্দাম জলস্রোত প্রবল বেগে বেরিয়ে আসে, সেভাবেই বেরিয়ে আসবে তার ভেতরে জমে থাকা সব না বলা কথা। কৌশলের প্রথম ধাপ হিসেবে সুব্রতর উদ্দেশ্যে পাকরাশি বলল, আমি বাবুলালের সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। ইশারাটা ভালোই বুঝতে পারল সুব্রত, এবং সুব্রত আর বিশ্বাস ঘর থেকে বেরিয়ে গেল। পাকরাশি উঠে গিয়ে দরজা বন্ধ করে ফিরে এলো। তারপর নিজের আসনে বসে সে বলল, এবার তুমি স্বচ্ছন্দে বলতে পারো। তোমার কথা আমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। আর আমাকে তুমি যা বলবে আমি তা কাউকে বলবো না, গড প্রমিস। বাবুলাল ঠিক 30 সেকেন্ড ধরে পাকরাশির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো সে মনে মনে ভাবছিল, এই লোকটাকে কি ভরসা করা যায়? ভরসা করে সব কথা বলা কি উচিত হবে? কোনো ক্ষতি হবে না তো? বাবুলালের চোখের ভাষা বুঝতে পেরে পাকরাশি আবার বলল, তুমি আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। অপরাধীদের ধরে শাস্তি দেওয়াই আমার কাজ। আমার মতো তুমিও তো চাও অপরাধীরা শাস্তি পাক, কি চাও না তুমি?
নিজের অজান্তেই বাবুলালের মুখ থেকে এবারে বেরিয়ে এলো আসল কথা। চাই, 100 বার চাই। তাহলে কোনো রকম দ্বিধা সংকোচ ভয় না করে তুমি যা দেখেছ সব বলে দাও। অপরাধ করা যেমন পাপ, কে অপরাধী তা জানা সত্ত্বেও তাকে ধরিয়ে না দেওয়াটা কিন্তু একই রকমের পাপ। অপরাধ না করেও তুমি কিন্তু সেই পাপ থেকে রেহাই পাবে না। পাকরাশির এই কথাটা ভীষণভাবে প্রভাবিত করল বাবুলালকে। সে ভাবল, এতদিন প্রাণের ভয়ে তাহলে সে অন্যের পাপের বোঝা বয়ে বেরিয়ে এসেছে। যে পাপ সে করেনি সেই পাপের ভাগী কেন সে হতে যাবে? মন স্থির করে নিয়ে নিজেকে কঠিন করে নিল বাবুলাল। অনেক হয়েছে, আর নয়। এরপর থেকে সে আর ভয়ে গুটিয়ে থাকবে না। তাতে যা হবার তা হবে, কোনো পরোয়া করবে না সে। সব কথা এই সাহেবদের কাছে খুলে বলে দেবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অনেকটা হালকা বোধ হতে লাগলো তার। এতদিন তার বুকের উপর একটা পাথর চেপে বসেছিল যেন। পাকরাশি এতক্ষণ চুপ করে বসে বাবুলালকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। সে বুঝতে পারছিল তার উল্টো দিকে বসে থাকা ছেলেটির মনের ভেতর একটা ঝড় চলছে। প্রায় 4 মিনিট এইভাবে তার উপর নজর রাখার পর সে বলল, আর চুপ করে থেকো না, এবার বলে ফেলো বাবুলাল। দেখবে তোমার মন থেকে সব ভয় নিমিষে দূর হয়ে গেছে। বাবুলাল তখন অনেকটাই বেপরোয়া। তার চোয়াল শক্ত, চোখে মুখে ফিরে এসেছে আকস্মিক আত্মবিশ্বাস। মুখ খুলে প্রথম যে কথাটা সে বলল তাতেই তা পরিষ্কার হলো। সব আঙ্কেলদের ডাকুন স্যার, আমি সবার সামনে সব কথা খুলে বলবো। বাবুলালের কথায় পাকরাশি স্বস্তির নিঃশ্বাস ফেলে সুব্রত বলে হাঁক দিল। সুব্রত এবং বিশ্বাস এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পাকরাশি ডাক শুনে সঙ্গে সঙ্গে ভিতরে চলে এলো দুজন। পাকরাশি এরপর বাবুলালের উদ্দেশ্যে বলল, সব আঙ্কেল এসে গেছেন, এবার তুমি শুরু করো বাবুলাল। শেষ হলো আজকের গল্প উন্মোচন প্রথম পর্ব। অন্তিম পর্ব আসবে কাল। ন্যারেটেড বাই শুভঙ্কর। পাকরাশি পার্থ, সুব্রত আসঞ্জন, শঙ্কর বিশ্বাস সৌরভ সাহা, ড্রাঙ্ক ম্যান শ্যাডো ফিগার কোচম্যান ইয়াকুব আর কনস্টেবল বিপুল, শ্রীকান্ত মোহলানিবিশ আর্চে শ্রমিক, শিবচরণ আলাপন, রিজু ঘটক সৌমিক, সাথী দেবী পিয়ালি, বাবুয়াল অ্যান্ড এসপি ঋদ্ধি, শ্রীকান্ত চাকলাদার ওসি কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, রকেট মৈনাক, মন্দিরা মুখার্জি শ্রাবস্তি, আলোলিকা মুখার্জি খুশি, জার্নালিস্ট প্রথম পিয়ালি, জার্নালিস্ট দ্বিতীয় আসঞ্জন। আমি আসঞ্জন ফিরে আসবো আরও একটি নতুন অভিনব গল্প নিয়ে। তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।